জান, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে যে আমি অনেক খুঁজেছি। তুমি যে আমার বিশ্ব সুন্দরী, কোথায় তুমি জান? কথাটা বলে জড়িয়ে ধরতে যাব, ঠিক তখনই কেউ একটা পাছায় লাথি মারলো, আর আমি নিচে পড়ে গেলাম। চোখ খুলে তাকিয়ে দেখি কি রে গরিব, কয়টা বাজে? আজকে তোর ভার্সিটি যাওয়ার কথা, আর তুই এখানে বসে বসে স্বপ্ন দেখছিস? এসব স্বপ্ন না দেখে যা, ভার্সিটিতে যা। আম্মু, আসলেই তুমি মাঝখানে কাটা হয়ে আমার এই সুন্দর স্বপ্নটা ভেঙে দিলে। তুমি এটা একদমই ঠিক করলে না। আমার এত সুন্দর স্বপ্নটা একদম স্বপ্নই রয়ে গেল। তুমি কি কাজটা মোটেও ঠিক করেছো বলো? এখন তো আমাকে তুই এমন কথা বলছিস, কিন্তু ভালো করে ঘড়ির দিকে তাকিয়ে দেখ আজকে কয়টা বাজে। তোর আজকে ভার্সিটির প্রথম দিন, আর তুই লেট করছিস। ঘড়ির দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠে আম্মুর উদ্দেশ্যে বলে উঠলাম, আর আম্মু, তুমি আগে বলবে না যে সময় হয়ে গিয়েছে? আমি কি ঘড়ির দিকে তাকিয়ে আছি নাকি? বুঝতে পারলাম না কখন যে সময় চলে গেল। কথাটা বলে লাফ দিয়ে রেডি হতে লাগলাম। এর মধ্যেই আমার ফোনটা বেজে উঠল। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বন্ধু রাহাত। ওই শালা নাটকবাজ, কয়টা বাজে রে? সব সময় তোকে কল দিয়ে ঘুম থেকে ওঠানো লাগে। আজকে ভার্সিটির প্রথম দিন, আর এই প্রথম দিনেই এত লেট করছিস কেন? ওই শালা, ওই গরম কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, তুই গরম কাকে দেখাচ্ছিস? ওই তো শালা তোকে দেখাচ্ছে। কেন, কি করবি? আয় না দেখি কি করতে পারিস, চল এক হাত হয়ে যাক। ভাব মারিস না আমার কাছে। ওই দিন জরিনার কাছে কত মায়ের খেয়েছিস, ভালোই দেখেছি। শুধুমাত্র একটা কথা বলেছিস, তার জন্য কতটা মায়ের খাইয়ে দিয়েছে আল্লাহ। আবার আমার সাথে লাগতে আসিস? আরে ভাই, নিজে আগে ইমপ্রুভ কর, তারপরে আমার সাথে লাগতে আসিস। কিরে ভাই, তুই তো দেখি মান সম্মান কিছুই রাখবি না। যা আছে সব কিছু পকেট করে বিক্রি করে দিবি। এত নাটক না করে শালা তাড়াতাড়ি ভার্সিটির দিকে রওনা দে। আমি রাস্তার মাঝে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, তুই বাইকটা বের করবি নাকি? না রে, গতকালকে বাইক বের করেছিলাম, অনেক দূর গিয়েছিলাম তো, তাই রাত অনেক হয়ে গিয়েছিল। আব্বু প্রচণ্ড বকাঝকা করে বাইকের চাবিটা নিয়ে গেছে। আর তুই তো জানিস আমার হিটার বাবা কতটা ভয়ানক। একটিবার যা বলবে তাই করতে হবে, আর তার বাইরে যদি করি আমার অবস্থা খারাপ করে দেবে। আমার বাবাকে তো তুই ভালো করেই চিনিস। থাক ভাই, তোর বাপের কথা আমারে বলার দরকার নাই। তোর বাপ কত ডেঞ্জারাস আমি খুবই ভালো করে জানি। পুরো বাড়িটা মনে হয় তোর বাবার। আসলে থরথর করে কাঁপতে শুরু করে। থাক, আর কিছু না বলে তুই পায়ে হেঁটে আয়। আমি বাইকটা রাস্তার মাঝে নিয়ে দাঁড়িয়ে আছি, তুই আয়। রাতের সাথে কথা বলে আমি কলটা কেটে দিলাম। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি আবির, পরিবারের একমাত্র সন্তান। আমার বাবা এই শহরের একমাত্র কোটিপতিদের মধ্যে একজন। আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আমার বউ। অবশ্য আমি সব থেকে পছন্দ করি আমাদের ভার্সিটির সুন্দরী মেয়ে শ্রাবণীকে। শ্রাবণীকে অনেক পছন্দ করি, কিন্তু শ্রাবণী যতটা সুন্দর তার চেয়েও বেশি অহংকারী। কিন্তু অহংকারটা আমার সাথে দেখায় না, ও আমার সাথে সবসময় ভালো ব্যবহার করে। সমস্যা হচ্ছে ও একটু অহংকারী, আর মানুষকে সবসময় ছোট করে দেখে। ওর এই সবের কারণে পরের জিনিসটা আমার কাছে ভালো লাগে না। যতই সুন্দরী হোক না কেন, মানুষের মধ্যে অহংকার থাকলে কখনোই তাকে ভালোবাসা যায় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম। তখনই আম্মু পেছন থেকে ডাক দিয়ে বলে উঠল, কি রে, তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? মাত্র তো রেডি হলি। নাস্তা বানিয়ে কখন থেকে বসে রইলাম, ঠান্ডা হয়ে যাচ্ছে, নাস্তা করে যা। আরে এখন সময় নেই, নাস্তা করা লাগবে না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নিব। টাকা দাও, আমি এখনই বের হব। তোর আব্বু তো বলেছে যে টাকা দেওয়া লাগবে না, তোকে আজকে থেকে বারণ করে দিয়েছে, জানি না কি জন্য। আব্বু এমন করছে কেন বুঝতে পারছি না, তার কারণ কি? শুধু একটু গতকাল রাতে দেরি করে ফেলেছি, তার জন্য এমন করার কি আছে? রাগ করে বাসা থেকে বের হব, তখনই আম্মু বলে উঠল, আমার কাছে টাকা আছে, তোর আব্বু দেবে না তো কি হয়েছে? আমার থেকে নে, এই নে, এখানে 5,000 টাকা আছে, খরচ কর। আমার লক্ষ্মী আম্মু। কথাটা বলে আমি বাসা থেকে বের হলাম। রাস্তায় এসে দেখি রাহাত বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওর বাইকে উঠে বসলাম। ভার্সিটি গেটে এসে বাইকটা ওকে বললাম একপাশে রেখে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে। ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে দেখি শ্রাবণী দাঁড়িয়ে আছে। ও আমাদেরকে দেখে আমাদের কাছে আসে। দেখতে সুন্দর লাগছে, কিন্তু সুন্দরী হলে কি হবে? অহংকারে তো ওর সব পর্যায়ে আছে। ওর এই অহংকারের জন্য আমার ওকে ভালো লাগে না।
না হলে ও কিন্তু বর্তমানে আমার ক্রাশ। শ্রাবণী এসে আমার উদ্দেশ্যে বলে উঠল, আরে আবির, তুমি এত দেরি করেছো? ভার্সিটির মধ্যে সবাই এসে পড়েছে আর তুমি এখন আসছো? আরে বলো না, গতকালকে প্রচণ্ড পরিমাণ রাইডিং করেছি, অনেক দূরে গিয়েছিলাম আমি আর রাহাত, তার জন্য রাত অনেক হয়েছে। আর আব্বু অনেক বকাবকি করেছে, বাইকের চাবিটাও নিয়ে গেছে, কি আর করার আছে, তাই দেরিতে ঘুম থেকে উঠেছে, রাত অনেক জাগা হয়েছে তার জন্য। ঠিক তখনই দেখলাম আমাদের ভার্সিটির সব থেকে টপার যে ছেলেটা, সে এসে শ্রাবণীকে সবার সামনে প্রপোজ করলো। শ্রাবণী অমনি, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আয়নায় নিজেকে কখনো দেখেছিস নাকি? আর তুই এসেছিস আমাকে প্রপোজ করতে? আমার বয়ফ্রেন্ড আছে, আর বয়ফ্রেন্ড হচ্ছে এই আবির। দেখ, ওর বাবার অনেক টাকা, ওর কোনো কিছুর অভাব নেই। ওকে দেখতে নায়কের মতো। তোর কোনো যোগ্যতা আছে আমাকে প্রপোজ করার? আমি তো শ্রাবণীর এমন কথা শুনে হাঁ করে তাকিয়ে রইলাম, কিছুই বলছি না। তখনই শ্রাবণী আবারও আমাকে ইশারা দিয়ে বলে, প্লিজ আবির, তুমি মেনে নাও, কারণ আমি সবাইকে বলেছি তুমি আমার বয়ফ্রেন্ড। আমি তো কিছুই বুঝতেছি না শ্রাবণী, তুমি এমন করে কথা বলছো কেন, হয়েছেটা কি? একটু সুন্দরী হয়েছে তার জন্য সবসময় ছেলেরা আমাকে প্রপোজ করে। আমি সিঙ্গেল বলে সবাই সুযোগ নিতে চাই, তাই আমি সবাইকে বলেছি যে আবির আমার বয়ফ্রেন্ড। তাই তুমি শুধু চুপ থাকলে হবে, আর কিছু বলা লাগবে না। আমি তো আবির আবির তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো জানি তোমার বাবার কত টাকা। তাই আমি সব কিছুর মালিক হব যদি তোমার বউ হই। আমি আর কিছু বললাম না। দেখলাম সেই ছেলেটা কান্না করতে করতে ওখান থেকে বের হয়ে যায়, অনেক কষ্ট পেয়েছে। এভাবে সবার সামনে অপমান না করলে পারতা শ্রাবণী, ছেলেটাকে বুঝিয়ে দিতে পারতা। আচ্ছা, তুমি তাহলে ভার্সিটিতে যাও, আমি তাহলে আমার কলেজে যাচ্ছি। আপনাদেরকে তো বলা হলো না, শ্রাবণী আসলে কলেজে পড়ে। আমাদের কলেজে আর ইউনিভার্সিটি দুটোই পাশাপাশি। আর শ্রাবণী আমার থেকে 1 বছরের জুনিয়র, কিন্তু ওর আব্বু আর আমার আব্বুর সম্পর্কে ভালো বিজনেস পার্টনার। ওই সূত্রে আমার সাথে শ্রাবণীর পরিচয়। তার থেকে বড় কথা, তারা সবসময় আমাদেরকে তাদের যে কোনো পার্টিতে ইনভাইট করে। ওর আব্বু আর আমার আব্বু শুধু বিজনেস পার্টনার, এছাড়া অন্য আর কিছুই না। আব্বু একটিবার বলেছিল যে তার জীবনে শুধু একটাই বন্ধু ছিল, সে বন্ধুটার বাড়ি গ্রামে। সে এই শহরটা পছন্দ করে না, টাকা পয়সা কোনো কিছুই তার পছন্দ না, তার জন্য সে গ্রামে থাকে। আব্বু অনেকবার বলেছে শহরে বিজনেস করার জন্য, কিন্তু তার বন্ধুর একই কথা বলে, সে কখনো এত বড় বিজনেসম্যান হতে চায় না টাকা পয়সার মালিক হতে। তার পছন্দ গ্রামের মানুষ আর গ্রামের পরিবেশ। তখনই রাহাত এসে বলে উঠল, কিরে ভাই, হয়েছেটা কি বুঝলাম না। হঠাৎ করে শ্রাবণী তোকে বয়ফ্রেন্ড হিসাবে সবার সামনে পরিচয় করিয়ে দিল, এখন কি হবে? এমনিতেই ভার্সিটির মধ্যে দেখতেছি সুন্দরী মেয়ের অভাব নেই, তার মধ্যে ও এমন একটা কাণ্ড ঘটালো, মনে হচ্ছে না আর কারো দিকে ঠিকভাবে তাকাতে পারবো। মেয়েটা আসলেই যা ইচ্ছা তাই করে, কিছু বলতেও পারি না। অনেক রাগী স্বভাবের মেয়েটা, সাথে অহংকারীও। দেখিস ভাই, ওর মতো মেয়েকে জীবনে আনিস না, না হলে জীবনটা শেষ হয়ে যাবে ভাই। আচ্ছা ওসব বাদ দে, আজকে আমাদের ভার্সিটির প্রথম দিন, চল কি খাবি তুই? ক্যান্টিনে বস, আমি ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যা তাহলে, আমি এখানে বসছি। এই 2টা কোল্ড ড্রিঙ্কস এখান থেকে বের করুন তো। গ্লাসের মধ্যে নিয়ে আমি নিজেই যেতে লাগলাম। তখনই হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে সামনে চলে আসে, ক্যাম্পাসের রাস্তার মাঝখানে, আর ওগুলো সব তার গায়ের উপর পড়ে যায়। আজকে ভার্সিটির প্রথম দিনেই হঠাৎ করে একটা ছেলে গায়ের উপরে পড়ে গেল, আর সম্পূর্ণ কোক আমার গায়ের উপরে পড়লো। তখনই সরি, আমি খেয়াল করিনি। কথাটা বলার সাথে সাথে আমি আমার কথাটা সম্পূর্ণ করতে পারলাম না, আমার গালে একটা থাপ্পড় বসে গেল। অসভ্য ছেলে কোথাকার, রাস্তাঘাটে মেয়ে দেখলে এভাবে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে নাকি? আমার পুরো জামাটা একদম নষ্ট করে ফেলে দিয়েছে। মেয়েটার দিকে তাকিয়ে আমি যেন আসমান থেকে পড়ে গেলাম। বাবারে, এটা যেন কোনো মেয়ে না, একদম পরি দাঁড়িয়ে আছে। এত সুন্দরী মেয়ে আমি লাইফেও দেখিনি। এত সুন্দরী মেয়ে কী করে হতে পারে? মানুষ বলে তো মনে হচ্ছে না, মনে হয় একদম আসমান থেকে টপকে পড়া একটা সুন্দরী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো হাঁ করে তাকিয়ে রইলাম। তখনই মেয়েটা আমাকে আবার থাপ্পড় দিতে যাবে, আমি ওর হাতটা ধরে বলে উঠলাম, এই যে সুন্দরী, একবার বলেছি ইচ্ছে করে আমি ঢালিনি, তারপরেও এমন করছেন? এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল।
মেয়েটার হাতটা শক্ত করে চেপে ধরে আছি। তখনই মেয়েটা বলে উঠল, অসভ্য ফাজিল ছেলে একটা। কি ভেবেছিস তোদেরকে আমি চিনি না? তোদের মতো লম্পট ছেলেদেরকে ভালো করেই চিনি। তোরা মেয়েদেরকে শুধু ভার্সিটির মধ্যে উত্ত্যক্ত করার জন্যই আসিস, এছাড়া তোদের আর কোনো কাজ নেই। মেয়েটার এমন চিৎকারে তখনই আশেপাশে ভার্সিটিতে থাকা ছেলেমেয়েরা একসাথে জড়ো হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তখন মেয়েটা আবারও বলে, তোদের মতো ছেলেদেরকে কিভাবে সাহায্য করতে হয় এই নীলা সব কিছুই জানে। এই নীলা চৌধুরীকে তুই চিনিস না। এই নীলা চৌধুরী কি কি করতে পারে দেখবি। এখন তো রাগ হয় অনেক, প্রচণ্ড পরিমাণ, কারণ এত সময় ধরে ঠিক ছিল। এখন সবার সামনে অপমান করাটা একদম উচিত না। আমি তো প্রথমত ওকে সরি বলেছি, তারপরে সবার সামনে এইভাবে আমাকে অপমান করাটা একদমই ঠিক হলো না। তোরা কি ভার্সিটির মধ্যে এসব করার জন্যই আসিস নাকি? এই মেয়ে, তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, বিশ্ব সুন্দরী নাকি? কোথা থেকে আসা একটা রাজকন্যা নাকি পরি যে এইভাবে বলছো? তোমাকে একবার বলেছি যে আমি ইচ্ছাকৃতভাবে তোমার গায়ের উপর এগুলো ফেলিনি, আর আমিও তোমার সামনে এভাবে পড়তে আসিনি। তুমি নিজেই তাড়াহুড়ো করে রাস্তা দিয়ে যাচ্ছিলে, আর আমি কেমন ছেলে আগে ভার্সিটির মধ্যে খোঁজখবর নেবে। নিজে তো হাঁটতে পারো না, তারপর আরেকজনকে কথা শোনাচ্ছ। আগে হাঁটা শেখো, ছোট বাচ্চা একটা। কি? আমি ছোট বাচ্চা? আমি তোর থেকে বড়, আর তুই আমাকে সবার সামনে অপমান করছিস যে আমি হাঁটতে পারি না? মেয়েটা যেমন সুন্দরী তেমন মেয়েটার কণ্ঠ আর বাচ্চাদের মতো মেয়েটার চেহারা। কোনোভাবেই মনে হয় না মেয়েটা আমার থেকে বয়সে সিনিয়র হবে। নিজের সিনিয়রদের সাথে কিভাবে কথা বলিস তুই? বেয়াদব ছেলে একটা। আশেপাশে অনেকের দিকে তাকালাম, কেউ যেন ওকে সিনিয়র বলে দাবি করার মতো তাকিয়ে নেই, বা কেউ ওকে চেনে এমন মনে হচ্ছে না। আমি এর আগে ওকে দেখিনি, তাই আমার কাছে বিশ্বাস হচ্ছে না। বললাম, দেখো পিচ্ছি, আর পিচ্ছি বললে তো ভুল হবে, শেওড়া গাছের পেতনি। ভালো হয়ে যাও, এখনো সময় আছে। কি বললি শয়তান ছেলে? পেতনি? পেতনি আমি নারী ফাজিল, পেতনি হবে তোর বউ। তুই তো একটা বাদর ছেলে। আমি বাদর হব কেন? বরঞ্চ বাদর হবে আপনার জামাই, যে জামাই আপনার গলায় ঝুলবে আর ডান্স করবে, তাই না? আমাকে অপমান করার ফল তোকে ভোগ করতেই হবে। তুই কি ভেবেছিস এই নীলা চৌধুরী তোকে ছেড়ে দেবে? হাহ, কখনোই না। এর জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। তোকে আমি দেখে নেব। কথাটা বলে মেয়েটা রেগে গজগজ করতে করতে ওখান থেকে চলে যেতে লাগলো। আর আমি পেছন থেকে ডাক দিয়ে বলে উঠলাম, আরে কি দেখবেন, একটা ছবি তুলে নিয়ে যান, তাহলে তো বাসার মধ্যে ফ্রেমে বাঁধিয়ে সুন্দর করে সাজিয়ে দেখতে পারবেন, না হলে কিভাবে দেখবেন? এর মধ্যে রাহাত এসে বলে উঠল, কিরে ভাই, বুঝলাম না, মাত্র আমরা ভার্সিটিতে আসলাম এর মধ্যে ঝামেলা পাকিয়ে দিলি? আরে ভাই, তুই আসলে একটা গ্যাঞ্জামের বস্তা। যেখানে যাস না কেন ওইখানে একটা গ্যাঞ্জাম করে আসিস। আরে চল, এখন আর সময় নেই, চল আগে ক্লাসে যাই। কথাটা বলে আমি আর রাহাত আমরা দুজন ক্লাসের ভিতর প্রবেশ করলাম। ক্লাসে বসে সব কিছু ঠিকঠাক করে নিলাম। কিছুক্ষণ পর একে একে সব স্যার ম্যাম আসতে লাগলেন। শেষের দিকে একজন ম্যাম ক্লাসের ভিতর প্রবেশ করলেন। আমি আর তাকাইনি, তখনই দেখলাম সবাই দাঁড়িয়ে বলে উঠল, জি ম্যাডাম। হ্যালো স্টুডেন্টস, আমি আপনাদের ভার্সিটির নতুন টিচার হিসেবে এসেছি। আমার নাম নীলা, নীলা চৌধুরী। আপনাদেরকে এই ভার্সিটিতে আমি নতুন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। নামটা শোনা মাত্রই আমি সামনে তাকিয়ে দেখি মেয়েটার কেউ না। ওই সময় যে মেয়েটার সাথে আমার এক প্রকার ঝগড়া হয়েছে সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে। তার মানে মেয়েটা আমার সিনিয়র এবং কি আমাদের ক্লাসের ম্যাডাম। আল্লাহ গো, এই সুন্দরী ম্যাডামের সাথে আমি পাঙ্গা নিয়েছি। আমার এখন কি অবস্থা হবে আল্লাহ জানে। প্রথম বর্ষের স্টুডেন্টদের মধ্যে তখনই পরিচিত মুখটা ভেসে আসে। ওই তো, ওই ফাজিল ছেলেটা। তখনই আমি ছেলেটার উদ্দেশ্যে বলে উঠলাম, এই ছেলে তুমি দাঁড়াও। তখনই নীলা ম্যাডাম আমার কাছে এসে কথাটা বলল। আমার তো মনে হয় পেটের নিচে মোচড় দেওয়া শুরু করেছে। তাই আমি নীলা ম্যাডামের উদ্দেশ্যে বলে উঠলাম, ম্যাডাম আমার পেট ব্যথা করছে, আমি এখন বের হব। এসব বাহানা আমাকে বলা লাগবে না। আমি জানি না তোমার মতো শিক্ষার্থীবৃন্দ ভার্সিটির মধ্যে কি জন্য আসে, আর তুমি কান ধরো আমার সাথে বেয়াদবি করার জন্য। দেখুন ম্যাডাম, আমি কোনো বেয়াদবি করিনি, আর আমি কান ধরতেও পারবো না। আপনি জানেন না আমি কে। আমি তোমার ম্যাডাম, তাই আমি যা বলবো তোমাকে তা শুনতে হবে। তুমি জানো না মিস্টার বখাটে আমি কি জিনিস। আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ না। এই নীলার সাথে যে লাগবে ছাড়খাড় হয়ে যাবে। আমি একদম ফায়ার। আমার দিকে তাকিয়ে সব স্টুডেন্ট হাসতে লাগলো। আমার মাথাটা গরম হয়ে যায়।
তখন আমি সবগুলো জিনিস ফেলে দিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। মনে হয় আমি একটু বেশি করে ফেলেছি। এতটা করা উচিত হয়নি। সবার সামনে অপমান করাটা ঠিক হয়নি। সারাদিন আমি আর বাসায় যাইনি, রাস্তায় পার করেছি। সন্ধ্যায় আমি বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর আমাকে দেখে আম্মু বলে উঠলো, কিরে, তোকে এতগুলো কল করেছি, তুই কোথায় ছিলি? ফোন ধরছিস না, হয়েছেটা কি? সমস্যা কি তোর? ফোন ধরছিস না কেন? আর আজকে তুই এত দেরিতে বাসায় আসলি কেন? হয়েছে কি? কই কিছু হয়নি তো আম্মু, এমনি আজকে একটু এক্সট্রা ক্লাস ছিল তাই দেরি হয়েছে। আর আমি বাইরে খেয়ে নিয়েছি, ভালো লাগছিল না, তাই নদীর পাড়ে একটু গিয়েছিলাম ঘুরতে। আচ্ছা, বুঝতে পেরেছি। তোর আব্বু বাইক নিয়ে গেছে, তোর জন্য মন খারাপ। আচ্ছা, চিন্তা করিস না, আমি তোর আব্বুকে বলেছি, তোর আব্বু বলেছে তোকে বাইক দিয়ে দেবে, সমস্যা নেই। কিন্তু তোর আব্বু বলেছে আগামীকালকে কি একটা জানি তোর সাথে কথা আছি। তোর আব্বু একটা মিটিংয়ে গেছে। খাওয়া দাওয়া করে শুয়ে পড় তুই এখন। আমি আর কিছু বললাম না, খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। তখনই দেখলাম শ্রাবণীর কল। ফোনটা রিসিভ করলাম। শ্রাবণী ওপাশ থেকে বলে উঠলো, আবির কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করছো? এই তো শুয়ে আছে। আচ্ছা আবির, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে, বলবি? হ্যাঁ বলো, কি বলবে? সত্যি করে বলবে আবির, আমার তোমাকে কেমন লাগে? আর মানে একটু যদি বলো খুব ভালো লাগতো আমার কাছে। তুমি হচ্ছ আমাদের ভার্সিটির মধ্যে সব থেকে সুন্দরী মেয়েদের মধ্যে একজন। তোমাকে ভালো না লাগার মতো তো কিছুই দেখছি না। আর যে কোনো ছেলে তোমাকে দেখে পছন্দ করবে। এখানে আর আমার পছন্দ অপছন্দ দেখা না দেখার কি আছে? তুমি আসলেই অনেক সুন্দরী, তোমাকে দেখলে সবারই ভালো লাগবে। ধন্যবাদ আবির, আমার খুব ভালো লেগেছে তুমি আমাকে কথাটা বলেছ। আমি অনেক খুশি। এই কথাটা বলে কলটা কেটে দিল। মনে মনে বলে উঠলাম, আমি তো মনে মনে ভেবে নিয়েছি যে আমি শুধু আবিরকেই বিয়ে করব, অন্য কাউকে না। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। তাহলে আর দেরিটা কিসের? আমি ওকে প্রপোজ করে দেব। আব্বুর সাথে কথা বলে আমার আর আবিরের বিয়েটাও ঠিক করতে হবে। ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু বারবার শুধু ওই মেয়েটা নীলার কথাই কেন মনে পড়ছে বুঝতে পারছি না। মেয়েটাকে কি সত্যি ভালোবেসে ফেলেছি? অবশ্য মেয়েটা দেখতে পরীর থেকেও অনেক সুন্দর। মেয়েটা সব থেকে বেশি সুন্দরী বললে বলা যায়। আর মেয়েটাকে আমি এত ভালোবেসে ফেললাম তার জন্যই নাকি? আসলে ওর মায়াবী চোখটা আমাকে পাগল করে তুলেছে। ওর প্রতি আমি কেন জানি না ওর এই চোখের নেশে পড়ে গেছে। কিন্তু ও তো আমার ক্লাসে ম্যাডাম, এটা কোনোভাবেই সম্ভব না। ও যদি বিবাহিত হয় প্রয়োজন নেই, যদি ওর বয়ফ্রেন্ড থাকে। এসব কথা ভাবছি আর চিন্তায় আছি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা তখনই দেখলাম কেউ ঘুম থেকে আমাকে জাগানোর চেষ্টা করছে। তখনই দেখি রাহাত আমার সামনে দাঁড়িয়ে আছে। বুঝলাম না, আমার সামনে দাঁড়িয়েও আমাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছে। আমি চোখ তুলতে তুলতে ঘুম থেকে উঠে দেখি রাহাত দাঁড়িয়ে আছে। তখন রাহাত বলল, আরে শালা, সে কখন থেকে তোকে আমি ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি? আঙ্কেল বলল কিছুই তো বুঝলাম না। আর তোকে বলেছে নিচে যাওয়ার জন্য, তুই তো ঘুমিয়ে আছিস। কি আজব ব্যাপার, আব্বু তোকে এত সকালবেলা ডেকে পাঠালো কেন? আর আমাকে নিচে যেতে বলছে কেন? আব্বু তো এত সকালে ঘুম থেকে ওঠে না। আর আব্বু তো আমার আগে অফিসে চলে যায়, তাহলে এখন কেন আমাকে যেতে বললো? আরে আমি কিচ্ছু জানি না, আগে চল নিচে যাই। আমি আর রাহাত আমরা দুজন নিচে গেলাম। নিচে যেতেই আমাদেরকে দেখে আব্বু আমাদের উদ্দেশ্যে বলে উঠল, এই নাও, এখানকার মধ্যে তোমার জন্য আর তোমার বন্ধুর জন্য জামা কাপড় আছে। আবির, এইগুলো নিয়ে রেডি হয়ে আমার সাথে চলো। আমরা আজকে গ্রামে যাব সবাই। আর রাহাত, তুমি তোমার বন্ধুকে রেডি করিয়ে নাও। এইসবের মধ্যে কি আছে আব্বু? এইসবের মধ্যে তোমার বিয়ের জিনিসপত্র আছে, সব কিছু পরে নিচে আসো, গাড়ি অপেক্ষা করছে। আমি যেন আসমান থেকে পড়লাম, আমার জন্য এগুলো? আর বিয়ের জিনিস মানে? কিছুই তো বুঝলাম না। তখনই আব্বু আমার উদ্দেশ্যে বলে উঠল, অবাক হওয়ার কিছুই নেই। আমি আমার বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি অনেক আগে। আজকে সেই দিনটা এসেছে, তাই তোমাকে ওকে বিয়ে করতে হবে, এটাই আমার ফাইনাল কথা। তাড়াতাড়ি রেডি হয়ে তুমি গাড়িতে আসো। আব্বু কথাটা কড়া চোখে তাকিয়ে আমার দিকে বলল। আমি আর কিছু বলতে পারলাম না, একদম চুপ হয়ে গেলাম। আমার তো কান্না পাচ্ছে। আমি চেয়েছিলাম ভালোবেসে কাউকে বিয়ে করব, আর যে আমার ক্রাশ তাকেই করব।
আর হলোটা কি, মনে মনে তো আমি নীলাকে ভালোবেসে ফেলেছি, আর এখন দেখি উল্টো হয়ে গেছে। তখন আব্বু বলে উঠল, দেখ বাবা, তোর আব্বু যা বলে তাই শোন। তুই তো তোর আব্বুকে ভালো করেই জানিস, তাই কথা না বলে তুই রেডি হয়ে নিচে আয়। আমি আর কিছু বলতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও আমি আমার আব্বুর সামনে কিছু বলতে পারবো না। তাই আমি আর রাহাত দুজন রেডি হয়ে নিচে আসলাম, আর গাড়িটা নিজের আপন গতিতে গ্রামের দিকে যেতে লাগলো। আরামজাদা রাহাতকে দেখলাম খুশিতে লুঙ্গি ডান্স করছে। মন চাইতেছে রাতকে একটা লাথি মেরে নিচে ফেলে দিই। প্রায় দীর্ঘ 5 ঘন্টা পর আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটা বিয়ে বাড়ির মতো সাজানো আছে। তখন আমরা সবাই গাড়ি থেকে নামলাম, আর আব্বু তখন গাড়ি থেকে নামতেই দেখলাম আব্বুর কাছে একজন মাঝবয়সী ভদ্রলোক, মনে হচ্ছে আব্বুর বয়সী একজন। সে আব্বুকে দেখে আব্বুর কাছে দৌড়ে আসলো। এরপর আব্বু ওনাকে দেখে জড়িয়ে ধরলো। তখন ওই লোকটা, মানে আব্বুর বন্ধু মেহরাব আঙ্কেল, আব্বুকে বলল, আরে বন্ধু, তুমি এসেছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? বা কোনো সমস্যার মধ্যে পড়ছো নাকি? দেখলাম যে দেরি হলো। বন্ধু বলিস না, আসলে ছেলেটা রেডি হতে দেরি করেছে। আর তোদের এখানে যে প্রচুর জাম, হাই বলিস না। অনেক দিন পর তোর সাথে দেখা, দুই বন্ধু গল্প না করা পর্যন্ত এখন ছাড়ছি না। চল আগে গল্প করব দুই বন্ধু, তারপর না হয় বাকি সব। ওইদিকে সব কিছু রেডি করে রেখেছিস তো? আরে দাঁড়া দাঁড়া, জামাইকে আগে দেখে নিই। জামাইকে আগে স্টেজে দিয়ে আসি, তারপর না হয় দুই বন্ধু আড্ডা দেব। ভাবিজান কেমন আছেন? আসেন, ভিতরে আসেন। আমাদের বাসার ভিতরে প্রবেশ করেন। এখানে দাঁড়িয়েছেন কেন? কই গো মমতা, কোথায় গেলে? ভাবিকে ভিতরে নিয়ে যাও। আর হ্যাঁ, জামাইকে স্টেজে নিয়ে যাও। তখনই দেখলাম আম্মুর বয়সী একজন মহিলা আম্মুকে সাথে করে একটা রুমে নিয়ে যায়, আর রাহাতকে বলে ওই দিকের রুমে যাওয়ার জন্য। রাহাত সুন্দরী মেয়ে দেখে যেন ওর মুখ থেকে লালা পড়ছে। আরামজাদা একটা, ওর জন্য আমার আজকে এই অবস্থা। আগে যদি আমাকে বলে দিত যে এই সমস্যা আমার সাথে হতে চলেছে, তাহলে কবে আমি বাড়ি থেকে পালিয়ে যেতাম। আরামজাদা তো মনের সুখে কোথায় কি সুন্দরী মেয়ে আছে ওদেরকে ঘুরে ঘুরে দেখছে, আর আমাকে একটা স্টেজে নিয়ে বসালো। আমি বসে আছি, অনেকে নাচ গান করছে, কিন্তু আমি আমার বউকে একটিবারের জন্য এখনও দেখতে পাইনি। এদিকে ঘরের ভেতর বড়রা কথা বলছে। মেয়ের ভাই, সব কিছু তাহলে ঠিক আছে তো? ভাবি, আপনারা সবাই ভালো আছেন তো? তাহলে আমাদের মেয়েটা এখন আমাদের বাসায় যাবে, আর ও তো এখন আমাদেরই মেয়ে, আপনাদের না। তুই তো জানিস বন্ধু, আমার মেয়ে তোর ছেলের থেকে 3 বছরের বড়। আর তুই এটা জেনেও আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়েটা ঠিক করছিলি সেই ছোটবেলায়। আমি তোকে কিছুই বলতে পারিনি, কারণ তুই আমার একমাত্র বন্ধু। আর তুই যা বলিস সবসময় তোর কথাই আমি শুনি। আমাদের বন্ধুত্ব ছোটবেলার, একজন আরেকজনকে ছাড়া কখনো থাকতে পারতাম না। দেখ বন্ধু, তুই এসব নিয়ে চিন্তা করিস না। এখন বয়স একটু সিনিয়র হলে কি হয়েছে? তোর মেয়ে খুবই ভালো একটা লক্ষ্মী মেয়ে। ওর মতো মেয়ে আমার ঘরে যদি আসে, আমার ঘরটা আলোকিত হয়ে যাবে। নীলামা আসলে একটা লক্ষ্মী মেয়ে। আমি স্টেজে বসে আছি, আর রাহাতের কোনো পাত্তা পাচ্ছি না। হারামজাদা কোথায় কোন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আল্লাহবাক ছাড়া অন্য আর কেউ জানে না। এভাবে দেখতে দেখতে আমার বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যায়। এরপর আব্বু আমার কাছে এসে বলে উঠল, আমরা এখান থেকে আজকে শহরে চলে যাব। মেয়েটার বিদায়ের সময় দেখলাম তার বাবাকে, মানে আব্বুর বন্ধুকে, অনেক জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আসলে মেয়েটা যখন তার ছোটবেলা থেকে যেখানে বড় হয়, ওখান থেকে ছেড়ে যেতে হয় একদিন না একদিন। আর ওই জায়গা থেকে যাওয়ার সময় যে কষ্ট আর বেদনা তাদেরকে দেয়, সেটা আসলে খুবই বেদনাদায়ক। সবার কাছে এই কষ্টটা একদিন উপলব্ধি হয়, সবাই বুঝতে পারে সেই কষ্টটা, সেই দুঃখ, সেই যন্ত্রণা। আমি গাড়িতে উঠে বসি। আমার পাশে আমার হবু স্ত্রী, যে এখন আমার স্ত্রী, কিন্তু তার নাম বা তাকে একটিবারেও আমি দেখিনি। সে মানুষটা কেমন, মাথা নিচু করে আমি বসে আছি। মেয়েটাও প্রচণ্ড বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ পর আমরা আমাদের শহরে এসে পৌঁছালাম। আমার স্ত্রীকে নিয়ে আম্মু আব্বু আমার রুমে দিয়ে আসলো। রুমটা আগে থেকেই সাজানো ছিল। আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি। তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে উঠল, কিরে ভাই, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মন খারাপ নাকি? মন খারাপ করে লাভ কি? যা হয়েছে এখন
এসব নিয়ে চিন্তা করে তো আর লাভ নেই। যা করেছে আঙ্কেল হয়তোবা তোর ভালোর জন্যই করেছে। এমন ভালোর প্রয়োজন নেই। যাকে পছন্দ করি তাকে যদি না পাই, তাহলে এইভাবে বিয়ে দিয়ে আমি কি করব বল? ভালো হতে হলে যে আগে মনের মতো মানুষ হতে হয়, তাহলে তাকে ভালোবাসা চায়। যদি মনের মতো ভালোবাসার মানুষই না হয়, তাহলে ভালোবাসবে কিভাবে? এসব চিন্তা করে এখন কি করবি দেখ, যা কপালে আছে তাই হয়েছে। আল্লাহ পাক হয়তোবা তোর জীবনে খারাপ কিছু রাখেননি। এসব কিছু চিন্তা করিস না বন্ধু। আসলে তোকে কিভাবে বলবো? সত্যি বলতে শ্রাবণীকে ভালো লাগতো, কিন্তু ওর এই অহংকার আর জেদ, মানুষের সাথে খারাপ ব্যবহার ওকে আমার কাছে অপছন্দনীয় করে তুলেছে। তাহলে তোর কেন এত চিন্তা? আর কি জন্য তুই তাহলে মন খারাপ করে রেখেছিস, সেটা কি আমাকে তুই বলবি? তোর মনে আছে ওই দিনের ভার্সিটির মেয়েটির কথা, যে আমাদের ভার্সিটির নতুন ম্যাম ছিল? আসলে ওই সুন্দরী মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, তার জন্যই মনটা খারাপ রে বন্ধু। আরে আমি তোর বউয়ের বান্ধবীর কাছ থেকে শুনেছি তোর বউ তোর থেকে 3 বছরের সিনিয়র। তার চেয়েও বড় কথা, ও নাকি অনেক সুন্দরী, এই এলাকার সব থেকে সুন্দরী মেয়ে। তাই তুই অনেক ভাগ্যবান। আমি মনে করি আঙ্কেল আন্টি অবশ্যই তোর খারাপ চাইবেন না। আমি আর রাহাত দুজন গল্প করছি ছাদের উপর দাঁড়িয়ে, তখনই আম্মু আমাদের কাছে এসে রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে উঠল, এই রাতে তোরা দাঁড়িয়ে এখানে গল্প করছিস? আবির, যা নিজের রুমে যা। এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? আমি আর ওখানে দাঁড়িয়ে রইলাম না। আম্মুর কথা শুনে আমি নিচে গেলাম। নিচে গিয়ে আমি থমকে দাঁড়িয়ে রইলাম। আমার বুকটা যেন কেন জানি না ধরফর করতে লাগলো, পুরা শরীরটা কাঁপছে। নিজের রুমে প্রবেশ করতেই পারছি না, ভয় কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এর আগে তো আমার এমনটা লাগেনি, এমন ভয় আমার কাছে অনুভবও হয়নি। তাহলে আজকে কেন আমার এতটা ভয় লাগছে? আমার কেন জানি না ভিতরে প্রবেশ করতে ভয় লাগছে। এরপরও আমি অনেক কষ্টে সব ভয় দূর করে রুমের ভিতরে প্রবেশ করলাম। তখনই ঘাটের মাঝে বেনারসি সাজে একটা মেয়ে বসে আছে। আমাকে দেখে মেয়েটা দেখলাম খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করলো। মেয়েটা এখনও আমাকে দেখেনি, অনেক বড় ঘোমটা দিয়ে আছে। তখন আমি মেয়েটার ঘোমটা ওঠাতে মেয়েটা চিৎকার দিয়ে বলে উঠল, তুই তুই এখানে কি করছিস? আমার ঘরে তুই এখানে কি করে? আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম যে মেয়েটা আর কেউ না, মেয়েটা আমার ভার্সিটির ম্যাডাম। আমি তো হতবাক হয়ে ওর উদ্দেশ্যে বলে উঠলাম, আজব ব্যাপার, আপনি আমার রুমে বসে আছেন আর আমাকে বলছেন আমি এখানে কেন? আপনি বলেন, আমার বউকে কি করেছেন আপনি? তাহলে আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমার বউয়ের জায়গায় আপনি চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ গো, তুমি আমার বউকে কোথায় নিয়ে গেছো? আমার বউকে ফিরিয়ে দাও। এই দজাল মেয়েটার কাছে থাকলে তো আমার বউ কোথায় যাবে জানি না। মনে হয় আমার বউটা এখনো বেঁচেই নেই। কথাটা শেষ করতেই পারলাম না, তখনই এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? বাসার অনেক মানুষ আছে, ওরা যদি জানতে পারে কি ভাববে? আর এভাবে এভাবে হ্যাবলাকান্তের মতো কান্না করছিস কেন? আপনার সাহস তো কম না। আপনি আমাকে মেরেছেন কেন? আমি আপনাকে পুলিশে দেব। এমনিতে তো আমার বউকে খুঁজে পাচ্ছি না, তার উপর আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। এখন তো শুধু তোকে থাপ্পড় মেরেছি, এরপরে আরো কত কি করব তোর সাথে। আমারই বিয়ে হয়েছে তোর সাথে। কথাটা শুনে অনেক খুশি হলাম মনে মনে, কারণ যাকে প্রথম দেখে এতটা ভালো লেগেছে আর ভালোবেসে ফেলেছি, তার সাথে বিয়ে হওয়ার যে কি আনন্দের আর কি একটা মজার ব্যাপার, সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। কিন্তু এই মেয়েটার এমন ভয়ানক রূপ দেখে আমার তো রীতিমতো শরীরটা কাঁপতেছে। শোন, যেহেতু তোর সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে আমি তোর স্ত্রী। আমি যা বলবো তোকে তা শুনতে হবে। আপনি বললেই হলো নাকি? আমি এই বিয়েতে সম্মতি দিইনি, তাই আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারছি না। কথাটা শেষ করতেই পারলাম না, তখনই গালের উপর টাচ করে আরেকটা থাপ্পড় লেগে গেল। আর আমার শার্টের কলার চেপে ধরে নীলা আমার উদ্দেশ্যে বলে উঠল, এই, তুই আমাকে স্ত্রী হিসেবে মানিস আর না মানিস, এত কিছু দেখার আমার সময় নেই। তুই আমার স্বামী, তাই তোকে সোজা আমার দায়িত্ব নেওয়া লাগবে। তুই বেশি কথা বলবি না, এখন থাপড়িয়ে তোর পুরো গাল লাল করে দেবো, বুঝছিস? মনে মনে, আম্মু দেখো তোমার ওই ছেলের ওপর কি অত্যাচার করছে এই ডাইনি মেয়েটা। আমাকে মনে হয় এখনই মেরে ফেলবে। আব্বু, তুমি কোন ডাইনির হাতে আমাকে তুলে দিয়েছ? এই চুপ কর, আমি খাটে এসে বস। না, আমি খাটে শোবো না, আমি সোফায় ঘুমাবো। আপনি খাটে শুয়ে পড়েন। কথাটা বলে আমি যখনই সোফায় শুতে যাব,
তখনই দেখলাম ভয়ানক চোখে আমার দিকে তাকিয়ে নীলা বলে উঠল, দ্বিতীয়বার আমি বলতে চাচ্ছি না, পরের বার কিন্তু একেবারে উঠে তোর কলার চেপে ধরে টেনে নিয়ে আসবো। তাই সুন্দর করে বলছি, খাটের উপরে এসে বসে পড়। আমি যেন নীলাকে দেখে একদম ভিজে বিড়ালের মতো হয়ে গেলাম। উরি বাবা, রূপ দেখি আমি নিজেই ভয় শেষ। এরপরে আমি কি আর করব, নিজেকে গুছিয়ে নিলাম। তখনই আমার পকেট থেকে নীলা ফোন বের করে নেয়। তখন ওর উদ্দেশ্যে বলে উঠলাম, এটা কি হলো? আপনি আমার ফোন নিয়েছেন কেন? তাতে তোমাকে জিজ্ঞেস করতে হবে নাকি? আমি আমার স্বামীর ফোন নিয়েছি, আর আমি কি করব না করব তা তোমাকে বলতে বাধ্য নই। সুন্দর করে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়, আর না হলে গলা টিপে দেবো। এটা কি মানুষ নাকি একটা শেওড়া গাছের পেতনি? একটা বাচ্চা ছেলের উপর এতটা অত্যাচার কি করে করতে পারে সেটাই বুঝতে পারছি না। তাই কি আর করার আছে, চুপচাপ করে শুয়ে পড়লাম। মোবাইল ফোনটা চেক করে দেখি প্রচণ্ড পরিমাণে রাগ হয়। মেয়েদের আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, আমার জামাইয়ের উপরেই লাইন মারতে হয়। কতগুলো মেয়ে সবসময় মেসেজ দিয়ে থাকে, আমার জামাই একটু ভালো আছে যে কোনো মেয়েকে রিপ্লাই দেয় না, এই দিক থেকে একদম সলিড। কিন্তু কোনো মেয়ের দিকে যদি একবার তাকায় তাহলে ওর চোখ দুটো তুলে ফেলবো। সবাইকে ব্লক করে দিলাম। এরপর স্ট্যাটাসে লিখে দিলাম, আমি বিবাহিত, আমাকে কেউ মেসেজ করবেন না। সাথে আমার ছবিটাও লাগিয়ে দিলাম। মধ্যরাতে বুকের ওপর কোনো কিছু ভারী অনুভব করতে লাগলাম, কি যেন বুঝতে পারছি না। তারপরে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই দেখলাম নীলা আমার বুকের ওপর বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। সূর্যের কিরণ নীলার মুখের ওপর পড়াতে ওর মুখটা আরও মায়াবী হয়ে উঠল। আমি যেন ওর সামনে থাকা চুলগুলো কানে গজে দিলাম, আর নিজের অজান্তে কখন যে মুখের উপর একটা চুমু দিলাম বুঝতেই পারলাম না। হঠাৎ করে ও যখন ওঠার চেষ্টা করলো, আমি ঘুমানোর ভান ধরে শুয়ে রইলাম। ঘুম থেকে উঠে দেখি আমি আবিরের বুকে শুয়ে আছি। আসলে নিজের স্বামীর বুকে ঘুমাতে এত যে আনন্দ বুঝতে পারিনি। এত ভালো ঘুম হয়েছে কখনো জানতাম না। আসলে পৃথিবীর সকল নারীর একটাই চাওয়া, সে তার স্বামীর বুকেই সারা জীবন ঘুমাতে দেবে, আর সেই ঘুম হবে একেবারে আরামদায়ক। এক দৃষ্টিতে ওই পিচ্চি জামাইয়ের দিকেই তাকিয়ে রইলাম। আসলে আমার জামাইটা কত কিউট, কোনো মেয়ে যেন নজর না লাগে। কথাটা বলেই চোখের কাজল থেকে একটু কাজল ওর কপালে লাগিয়ে দিলাম। এরপর আমি ওয়াশরুমে চলে গেলাম। নীলা ওয়াশরুম থেকে এসে তার ভেজা চুলগুলো আমার সামনে ঠিক করতে লাগলো। তখনই ওর চুলের পানি আমার চোখের সামনে পড়তে লাগলো, আর আমার ঘুমটা উধাও হয়ে যায়। খুব ইচ্ছে করছিল পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরতে, কিন্তু ও আমার সিনিয়র, তাই ভয়ে যেতে পারছি না। তার উপর যে একটা রাগী মেয়ে, কখন যে লাথি উষ্টা দেয়, ভয়ে যেতেও ইচ্ছা করছে না। কি হয়েছে, এত সময় ধরে ঘুমানো লাগে নাকি? আর মুখ হাঁ করে কি দেখছিস? নিচে আসো তাড়াতাড়ি, নাস্তা বানিয়ে রেখেছে আম্মু। কথাটা বলে আমি নিজে আম্মুকে নাস্তার টেবিলে সাহায্য করতে চলে গেলাম। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখনই মোবাইলটার দিকে তাকিয়ে দেখি ওয়ালপেপারের মধ্যে নীলার ছবি, এবং কি আমার ফোনের মধ্যে যতগুলো মেসেজ ছিল সবগুলোর মধ্যে ব্লক দেওয়া। কোনো মেয়েকে আর রাখেনি, সবগুলো মেয়েকে ব্লক দিয়ে রেখেছে নীলা। ওর সব কাণ্ড কারখানা দেখে তো আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। এমন করেছে কেন বুঝতে পারছি না। আমার পরিচিত যত মেয়ে ফ্রেন্ড ছিল সবাইকে ব্লক করে দিয়েছে, আমি কিছুই করতে পারলাম না। আবির, এখনো তুই ফ্রেশ হয়ে উঠিসনি? তাড়াতাড়ি নিচে আয়, তোর জন্য আমরা সবাই অপেক্ষা করছি। নাস্তা টেবিলে আয়। আরে আম্মু, আপনি আমাকে দেন, আমি এগুলো সাজিয়ে দিচ্ছি। আরে না মা, তুমি হচ্ছ আমার বাড়ির মেয়ে, তোমাকে দিয়ে আমি কাজ করাবো? আমাদের এখানে কাজের লোক আছে অনেককে, ওরা কাজ করবে, সমস্যা নেই। তুমি বসো, তুমি আজকে নতুন এসেছো আমাদের বাসার মধ্যে, এসব কিছু তুমি বুঝে নাও। আচ্ছা ঠিক আছে, সকালবেলা আব্বুর জন্য আমি নাস্তা বানাবো নিজের হাতে, আর আজকে কিন্তু তোমরা আমার নিজের হাতে চা খেয়ে বলবা কেমন হয়েছে। আব্বু আর আম্মুকে চা বানিয়ে ওনাদের হাতে দিলাম। তখন চা খেয়ে আব্বু আর আম্মু বললেন, একদম আমার মায়ের হাতের চায়ের মতো হয়েছে, যা আমি মনে হয় অনেক বছর মিস করেছি। আসলেই মা, তুমি অনেক ভালো, সুন্দর করে চা বানাতে পারো। আসলে আমাদের বৌমার হাতে জাদু আছে, এখন শুধু আমাদের ছেলেটা যদি একটু কদর দিতে পারে। নিচে এসে দেখি, বাহ, এখানে দেখি আমার আব্বু আর আম্মু দুজনকে একেবারে নিজের দখলে করে নিয়েছে। মনে হয় জাদু করেছে তাদেরকে। নিচে আসতেই আব্বু দিল বকাবকি শুরু। কি রে গাদা, এত সময় ধরে ঘুমানো লাগে নাকি? দেখিস না বৌমা সেই সকালে ঘুম থেকে উঠে গেছে, তোর কোনো খবর নেই।
আর দেখ, বৌমা নামাজ পড়ে কি সুন্দর আমাদের জন্য চা বানিয়েছে, আর তুই পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছিস। আব্বু, আসলে কথা শেষ করার আগে নীলা বলে উঠল, আপু থাকুক না, ও এখনো ছোট মানুষ, ওকে এসব বলার প্রয়োজন নেই, ও এখনো বোঝে না। ঠিক বলেছো মা, তুমি আমার এই ছোট্ট ছেলেটাকে মানুষ করবে, ওকে মানুষ করার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছি। ও যদি কিছু উল্টাপাল্টা করে আমাকে বলবে, এরপর একদম পিটিয়ে ওকে আমি সোজা করে দেব। এখন তো আমার ওর উপর রাগ হচ্ছে। নীলা দেখি আমার বাসার সবার সাথে হাত মিলিয়ে এখন যেন আমাকে বাসা থেকে বের করার প্ল্যান করছে। নিজের ভেতর হিংসে জ্বলতে লাগলো। রাগে চোখে আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। তখন আম্মু বলে উঠল, আচ্ছা তোমরা এখানে কি শুরু করে দিয়েছো? ছেলেটা এখানে খেতে এসেছে আর তোমরা এখানে যা শুরু করলে। আচ্ছা বৌমা, তোমার জামাইকে খবর দাও। খেতে বসলাম। তখনই আব্বু আবারও বলে উঠল, শুনলাম বৌমা তুমি নাকি আবিরদের ভার্সিটির ম্যাডাম। জি আপু, আমি ওখানে টিচার হিসেবেই জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, ওই শোন আবির, তুই আজকে থেকে বৌমাকে সাথে করে নিয়ে যাবি, আর আবার সাথে করে নিয়ে আসবি, কেমন? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তখন আব্বু নীলাকে বলে উঠল, এই নাও বৌমা, এটা হচ্ছে বাইকের চাবি আর এটা গাড়ির চাবি। এই হানারামকে আমি এইগুলো কিছুই দিই না, কারণ ও সবসময় উল্টাপাল্টা জিনিস ইউজ করে, কখনো নিজের নিয়ন্ত্রণে রাখে না। তাই দুটাই তোমার হাতে দিয়েছি, তুমি যেখানে ইচ্ছে করে যেতে পারো। ওর মন শুধু ঘোরাঘুরির মধ্যে থাকে। এখন যেন আমার হিংসে হচ্ছে। মেয়েটা যেন আমার আব্বুকে নিজের দখলে করে নিল একেবারে। নিজের মতো করে ও যা বলে আব্বু তাই শোনে। এখন তো মন চাইতেছে মেয়েটাকে একেবারে গলা চেপে ধরে মেরে ফেলি। নাস্তা শেষ করে আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম, কারণ নীলা রেডি হতে গেছে। এর মধ্যেই ফোনটা বেঁচে উঠলো। দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করতেই রাহাত বলে উঠল, কিরে বন্ধু, কোথায় তুই? আজকে দেখি অনেকটা লেট হয়েছে, তুই আসবি না নাকি আজকে? আরে ভাই, জীবনটাই তো শেষ হয়ে গেছে, আসবো আর কি। জীবনে যা সুখ ছিল সব উধাও, আর মনে হয় আমার জীবনের সুখ ফিরে আসবে না। গতকালকে এমনি ফেসবুকের মধ্যে যা দেখলাম তা দেখার পর কিছু একটু আন্দাজ করলাম, কিন্তু মেয়েটাকে ঠিক চিনতে পারলাম না। হঠাৎ করে প্রথম দিনেই এমন স্ট্যাটাস দিলে। তুই যদি শুনতে পারিস যে আমার সাথে কার বিয়ে হয়েছে, সেটা শোনার পর তোর তো 2-4 দিন ধরে কোমায় চলে যাওয়ার কথা। আরে মাস্কারি করিস না, কি হয়েছে সেটা খুলে বল, না হলে বুঝবো কি করে। ভার্সিটি আসেছি, ক্যাম্পাসে গিয়ে সব কিছু খুলে বলবো। কথাটা বলে রাহাতের কলটা কেটে দিলাম। তখনই দেখি নীলা নিচে নামছে। একটা নীল শাড়ি পরেছে, ওকে যেন একদম পরীর মতো লাগছে। আমি যেন ওর থেকে চোখ ফেরাতেই পারছি না। তখনই নীলা এসে আমাকে তুনি মেরে বলে ওঠে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? শাড়িটা সুন্দর হয়নি? সুন্দর করে সাজা হয়নি আমার? হয়েছে হয়েছে, এখন চলেন, কোথায় যাব বলেন। কথাটা শেষ করতে পারলাম না, একটা থাপ্পড় গালের মধ্যে লেগে গেল। বুঝলাম না কেন মেয়েটা মারলো। তখনও বলে উঠল, প্রথমত আমাকে তুই কখনো আপনি বলবি না, সবসময় তুমি করে বলবি। আর ম্যাডাম বা চলেন বলে ডাকবি না, না হলে মাথা গরম হয়ে যাবে আমার। গালে হাত দিয়ে আমি মাথা নাড়ালাম। তখনই আমার হাতে বাইকের চাবি দিয়ে বলে উঠল, এই নাও, এই বাইকের চাবি, আমার প্রিয় মানুষের সাথে বাইকে করে যাও। কি আর করার আছে। গ্যারেজ থেকে বাইক বের করলাম। নীলা আমার বাইকের পেছনে উঠে বসলো। এরপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বাইক স্টার্ট দিলাম। আমার মধ্যে কি একটা অন্যরকম ফিলিংস হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর ভালো না লাগার কি আছে, পেছনে যদি এত একটা সুন্দরী মেয়ে বসে, যে কোনো ছেলের ফিলিংস হবে, এটাই স্বাভাবিক। নীলাকে ভার্সিটি গেটের সামনে নামিয়ে দিলাম। ও ভিতরে চলে গেল। আমি বাইকটা একপাশে পার করে ভিতরে প্রবেশ করতে দেখলাম রাহাত ওখানেই দাঁড়িয়ে আছে। শ্রাবণী আগে অনেকগুলো কল করত, আজকে কোনো কল করেনি। তাই রাহাতের কাছে যেতেই রাহাত নিজেই বলে উঠল, কিরে, শ্রাবণীকে দেখে মন খারাপ লাগছে? চোখ ফোলা, রাতে অনেক কান্না করছি বুঝি? কিছু জিজ্ঞেস করলে বলছে না, ক্যান্টিনে একা বসে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। চল, কি হয়েছে কিছু বলছেই না। কেন, কি হয়েছে? চল তো দেখি কোথায় আছে ও। ক্যান্টিনের ভিতরে গিয়ে দেখি যে শ্রাবণী বসে কান্না করছে। তখন আমি ওর কাছে গেলাম। ওর কাছে যেতেই দেখলাম ও মুখটা ঘুরিয়ে নেয়। তখন ওর সামনে গিয়ে ওর উদ্দেশ্যে বলে উঠলাম, কি হয়েছে শ্রাবণী?
এভাবে তোমার মন খারাপ কেন? আর কান্না করছোই বা কেন? তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমার সাথে কোনো কথা বলতেও আমি চাই না। তুমি এখান থেকে চলে যাও আবির, তুমি খুব খারাপ একটা ছেলে, আমি তোমার কাছ থেকে কখনো এটা আশা করিনি। যা বাবা, আমি এবার কি করলাম যে তুমি আমাকে এসব বলছো? এখন তো বেশ বুঝতে পারছি কান্নার কারণটা, কিন্তু আমি কি এমন করেছি যার জন্য তুমি এখানে বসে বসে ফুপিয়ে কান্না করছো? কারণটা তুমি আমাকে তো বলবে যে হয়েছেটা কি। আবির, তুমি বিয়ে করে ফেলেছো কিছু না বলে? সত্যি বলতে আব্বু আমাকে এক প্রকার জোর করে বিয়ে দিয়েছে তার বন্ধুর মেয়ের সাথে। এই বিয়েতে একদমই আমার মত ছিল না। আমার অমতই আব্বু আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। কথাটা শোনার পর কেমন জানি না মুখের কোণে শ্রাবণীর হাসি চলে আসে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তুমি কি সত্যি বলছো যে তুমি ইচ্ছাকৃতভাবে বিয়ে করনি এবং কি বিয়েতে তোমার কোনো মতামত ছিল না? আরে সত্যি বলছি, এই বিয়েতে আমার কোনো ইচ্ছা ছিল না, না হলে কি আমি তোমাকে জানাতাম না? আর ওই মেয়েটা আমার থেকে সিনিয়র, আর সে সবসময় আমাকে জ্বালায়, তাহলে আমি তাকে কিভাবে মেনে নেব? আর বিয়ে যদি আমার ইচ্ছা হতো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বলতাম। তাহলে কোনো সমস্যা নেই, তুমি কখনো ওই মেয়েটাকে স্ত্রীর স্বীকৃতি দেবে না। ঠিক আছে আবির। কথাটা বলে ওর হাত ধরে আমি ক্যাম্পাসের ভিতরে হাঁটতে লাগলাম। শ্রাবণী কেমন জানি না আমার প্রতি দুর্বল, কিন্তু ওর এখন মন খারাপ, তাই আমি কিছু আর বললাম না। ও আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি চুপচাপ করে হাঁটতেছি, ও শুধু নিজের মনে বকবক করছে আর আমি ফোন টিপছি। ভার্সিটির ভিতরে এসে দেখে আবির একটা মেয়ের হাত ধরে রেখেছে। এটা দেখার পর আমার যেন মাথার উপরে রক্তচাপ উঠে গেল। মাথাটা প্রচণ্ড পরিমাণের গরম হয়ে গেল। নিজের স্বামী যদি অন্য একটা মেয়ের হাত ধরে থাকে, তাহলে কোন স্ত্রী এটা সহ্য করতে পারবে? একবার হাতের কাছে পাই, তারপরে দেখে নেব। শ্রাবণী, আমাদের তো ক্লাসের সময় হয়ে গেছে, চলো আগে ক্লাসে যাই। কথাটা বলে আমি আর শ্রাবণী দুজনে ক্লাসের ভিতর প্রবেশ করলাম। এরপর দুজন পাশাপাশি একটা বেঞ্চের মধ্যে বসলাম। কিছুক্ষণ পরে আমাদের ক্লাস শুরু হয়। তখনই ক্লাসের ভিতর ম্যাডাম প্রবেশ করলেন। দেখলাম আর কেউ না, নীলা ক্লাসের ভিতর প্রবেশ করলো। এরপর আমাদের সামনে এসে আমাকে বলে উঠল, এই ছেলে দাঁড়াও। আমাকে বলছেন? না, আমি তোমাকে বলছি না, একটা গাধাকে বলছি। হ্যাঁ, সেই গাধা তুমি, তোমাকে বলছি, তুমি দাঁড়াও। নীলা কেমন জানি না রেগে আছে, তার রাগের কারণটা তো বুঝতে পারছি না। তখন রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা, তুমি একটু বলবে তোমাদের মতো ছেলেরা এই ভার্সিটিতে কি জন্য আসে? কেন ম্যাডাম, আমরা তো এখানেই আসি পড়াশোনা করার জন্য। কেন, কিছু হয়েছে নাকি? ঠিক বলেছ, ভার্সিটির মধ্যে ছেলে মেয়েরা আসে পড়াশোনার জন্য, কিন্তু তোমার মতো কিছু ছেলে মেয়ে পড়াশোনা করতে আসে না। তারা এখানে এসে সমাজটাকে দূষিত করতে, নষ্ট করতে আর ধ্বংসের মুখে ঠেলে দিতে আসে। ম্যাডাম, আমি এমন কি করলাম যে আপনি আমাকে এসব বলছেন? তুমি কি এখানে নষ্টামি করার জন্য এসেছো? তোমরা দুইজনে এখানে একসাথে বসে কেন গল্প করছো? এখানে শিক্ষার জায়গা, এখানে মানুষ শিক্ষা নিতে আসে। তোমাদের এখানে প্রেম প্রীতি দেখার জন্য আমরা এখানে আসিনি। যদি প্রেম করতে ইচ্ছে হয় তাহলে দুজনে বাইরে গিয়ে করো, ক্লাসের মধ্যে না। কিন্তু ম্যাডাম, আমি তো এখানে কিছুই করিনি। কথাটা বলা শেষ করতে পারলাম না, তখনই ক্লাসের নীলা ম্যাডাম, এখন কি আমার তোমার কাছ থেকে শিক্ষা নিতে হবে যে কখন কি করেছো? আমি দেখিনি বা দেখবো? তুমি কি আমাকে এগুলো বোঝাবে? আমি জানি না তুমি কি করতে পারো আর কি করেছো এখানে। বসে যাও এখনই, ক্লাস থেকে বের হয়ে যাও। দ্বিতীয়বার যেন আমি তোমাকে আমার চোখের সামনে না দেখি। সবাই আমার দিকে হা করে তাকিয়ে রইল ভিনগ্রহের এলেনের মতো, যে আমার মতো একটা ছেলেকে থাপ্পড় মেরেছে নীলা ম্যাডাম, তাও আবার সবার সামনে। সবাই জানে আমার বাবার পাওয়ার কত আর আমি কি করতে পারি, কিন্তু আমাকে এতটা অপমান যে করেছে নীলা। অনেকে চিন্তা করছে তার চাকরি থাকবে তো, কিন্তু আমি ভাবছি আমি আজকে বাসায় গিয়ে বেঁচে থাকবো তো। ওর কথা বাদ দেন ভাই, আপনারা আমার কথাই ভাবেন। ও আমার স্ত্রী, আমাকে পিটিয়ে লাশ করে ফেলতে পারবে। আপনারা ওর ক্ষমতা সম্পর্কে কিছুই জানেন না। আমি ক্লাস থেকে বের হতেই আমার পেছন থেকে রাহাতও বের হয়ে আসে। শ্রাবণীও বের হতে যাবে, তখনই বলে উঠল নীলা, তুমি ওদের সাথে বের হবে না, বুঝতে পেরেছো? না হলে তোমার প্যারেন্টসদের কল করে আমি এখনই সব কিছু জানিয়ে দেবো। মনে মনে বলে উঠলাম,
এই নতুন ম্যাডামটা এমন করছে কেন? আব্বুকে বলে ওকে এই ভার্সিটি থেকে বের করে দিতে হবে। ও জানে না কার সাথে এমন করছে। ও মেয়ে মানুষ, আমিও একটা মেয়ে মানুষ। আমার প্রিয় মানুষটার সাথে এমন করবে, আমি ওকে ছেড়ে দেবো কখনো? 2 দিনে চাকরি পেয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করছে, তাই না? রে ভাই, দেখছি নীলা ম্যাডাম আজকে তোর হালুয়া টাইট করে ফেললো। ভাই, ভার্সিটির ভিতরে এবং বাইরে জীবনটা আমার জন্য এখন অত্যাচারের মধ্যে যাচ্ছে। আমি এখন কেঁদেও কুল পাচ্ছি না ভাই। মানে তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না। ভার্সিটির বাইরে এবং ভিতরে মানে বুঝলাম না, একটু কথাটা বুঝিয়ে বল আমাকে। আরে শালা, তুই তো বুঝতে পারছিস না নীলে এতটা রেগে যাওয়ার কারণটা। আমি শ্রাবণের সাথে একসাথে বসেছি, তাই জন্য এতটা রেগে গেছে। আরে ভাই, তুই শ্রাবণীর সাথে বসিস আর যার সাথেই বসিস ও লাগবে কেন? আর ছেলেমেয়েরা তো একসাথে বসে আমাদের ভার্সিটিতে, এটা আবার নতুন কি স্বাভাবিক? তাহলে এখানে রাগার কি আছে? আরে শালা, নীলার সাথেই তো আমার বিয়ে হয়েছে। মানে তুই কি বলতে চাচ্ছিস যে নীলা হচ্ছে গিয়ে তোর আব্বুর সেই পুরনো শহরের সিনিয়র মেয়েটা যার সাথে তোর বিয়ে হয়েছে, আর সেই ভার্সিটির ম্যাডাম? ভাই, মাথা তো পুরোটা ঘুরতেছে। তোর জীবন তো তাহলে তেনা তেনা বানিয়ে ফেলবে। সেটা আর বলতে, অলরেডি অর্ধেক জীবন আমার শেষ করে ফেলেছে। আয়ু আর বেশি দিন বেঁচে নেই ভাই, যে কোনো মুহূর্তেই মরে যেতে পারি। তোর জন্য অনেক আফসোস হচ্ছে বন্ধু, কিন্তু মনে মনে অনেক খুশি হচ্ছি, কারণ তুই আমার প্রতি যা করেছিস তোর সব কিছু সুদে আসলে পেয়ে যাচ্ছিস। রাতের সাথে কথা বলতে বলতে আমার ফোনটা বেঁচে উঠলো। দেখলাম নাম্বারটা অচেনা, ফোনটা কেটে দিলাম। এরপর আবার কল আসতে লাগলো। এভাবে 2-4টা কল আসলো, একটা কলও ধরলাম না। তখনই দেখলাম আব্বুর কল, ফোনটা রিসিভ করলাম। তখন আব্বু বলে উঠলো, কি রে, কোথায় তুই? তোকে বৌমা এতগুলো কল করছে, ফোন ধরছিস না কেন? আরে আব্বু, আমি তো এখানে ক্যাম্পাসে আছি, কিন্তু আমার তো ওর নাম্বার সেভ নেই। তাহলে তুই কি গাধা নাকি যে নিজের বউয়ের নাম্বার ফোনে সেভ করিসনি? বলত কোথাকার, যা এখনই কল কর ওকে। আব্বুর কথা শুনে আমি আর কিছু বললাম না, ফোনটা কেটে দিলাম। এরপর ওদিক থেকে আবার কল আসতেই রিসিভ করলাম। তখন নীলা বলে উঠলো, এই করতে পেলে তোকে এতগুলো কল করছি, ফোন ধরিস না কেন? আরে আজব, তোমার নাম্বারটা আমার ফোনে সেভ নেই তো আমি কি করব, তাই কেটে দিচ্ছিলাম। এত ভালো সাজার কোনো প্রয়োজন নেই। তুই কি করেছিস তা আমি দেখেছি। তুই ক্যাম্পাস থেকে বের হয়ে সোজা মেইন গেটে আয়। আমি আবার কি করলাম? তুই কিছুই করিসনি, আমি যা বলছি তাই শোন। তাড়াতাড়ি সুন্দর করে ছোট্ট বাচ্চার মতো যা বলছি শোন, এখানে চলে আয়। আমি আর কথা বাড়লাম না। আমি ভার্সিটি গেটের সামনে যেতেই দেখলাম নীলা দাঁড়িয়ে আছে, আর ও যেভাবে আমার দিকে তাকিয়ে আছে তা দেখে ভয় লেগে গেল। ও সামনে যেতেই আমার শার্টের কলারটা চেপে ধরে আর ঠাস করে একটা থাপড় বসিয়ে দিয়ে বলে উঠলো, তোর সাহস কি করে হয় ওই মেয়েটার হাত ধরে হাঁটাহাঁটি করার? মেয়েটা কে? গালে হাত দিয়ে রইলাম। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠলাম, আরে মেয়েটা জাস্ট আমার বন্ধু, তাছাড়া আর কিছু না। আর আমি কি ওর হাত ধরেছি নাকি? ও নিজেই আমার হাত ধরেছে, ওর মন খারাপ ছিল তার জন্য। কথাটা শুনে ওর আরও রাগ হয়, তাই শার্টের কলারটা চেপে ধরে ওর উদ্দেশ্যে বলে উঠি, তুই তুই কি ওর মন খারাপের ডাক্তার নাকি যে তুই ওর মন ভালো করে দিবি? নিজের বইয়ের কোনো খবর নেই, অন্য মেয়ের উপরে তুই দরদ দেখাচ্ছিস। তোমার সাথে বিয়েটা কি আমার ইচ্ছাকৃতভাবে হয়েছে নাকি? যে কথাটা শেষ করতে না করতেই টাস করে আর একটা থাপ্পড় লেগে গেল। এরপর ও বলে উঠলো, আর যদি কোনো মেয়ের সাথে তোকে দেখি তাহলে কিন্তু ওখানে তোমাকে একবারে মেরে পুঁতে ফেলবো। এখন চলো, সোজা বাসায় চলো। হাত থেকে আমার ফোনটা নিয়ে বন্ধ করে দিল। এরপর বাইকটা বের করতে বলল। এরপর নিজেই বলল, বাইকে চাবি দে, আমি নিজে বাইক চালাবো, তোর চালানোর কোনো প্রয়োজন নেই। আমি তো ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার বউ বাইক চালাতে পারে, এটা শুনে আমি তো হতভম্ব। তখনই আবারও বলে উঠল, এভাবে তাকানোর কিছুই নেই, আমি বাইক চালাতে পারি, তাই বাইকে উঠে বসো। আমি বাইকে উঠে বসলাম। তখনও আমার হাত দুটো নিজের কোমরে দিয়ে বলল, ভালো করে জড়িয়ে ধরো। আমিও আমার সিনিয়র ম্যাডামকে ভালো করে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর ও দেখি ফুল স্পিডে বাইক চালিয়ে বাসার সামনে চলে আসলো। আমি তো একেবারে অবাক, আমার বউ এত সুন্দর করে বাইক রাইডিং করতে পারে আমি তো জানতামই না। কি রে, তোরা চলে এসেছিস? আয়, তোরা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়, তোদের জন্য খাবার বেড়ে রেখেছি আমি। আরে আম্মু, তুমি কেন কষ্ট করছো? আমি আসছি, তারা
আমি এখনই ওয়াশরুম থেকে এসে তোমাকে সাহায্য করছি। নীলা রুমে চলে গেল। আমি এদিকে বসে বসে ভাবছি যে শালার বউয়ের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। তা আদর তো পাচ্ছি না, শুধু অত্যাচার। আর ভালো লাগতেছে না, এইসব ভাবছি মনে মনে। কি রে এই গাদা, এখানে বসে আছিস কেন? যা নিজের রুমে যা, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে যা। আমার কথা শুনে রুমে প্রবেশ করলাম। 1 মিনিটের জন্য নীলার কথা ভুলে গিয়েছিলাম। অসময়ে প্রবেশ করতে দেখি নীলা গোসল করছে, ওর গায়ে শুধু তোয়ালে জড়ানো। এটা দেখে আমি ওখানেই হুঁশ হারালাম। যেখানে আমার ভয় পাওয়ার কথা সেখানে ও ভয় পাচ্ছে। আসলে পিচ্চি জামাই আমার। চোখের উপর পানি মারতেই আমার হুঁশ ফিরে আসলো। সামনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। তখন আমি পেছনে গিয়ে ওর উদ্দেশ্যে বলি, আসলে সরি, আমি বুঝতে পারিনি আপনি ভিতরে। কি হলো আবির, খেতে আসিস না কেন? আমি মুচকি একটা হাসি দিয়ে নিচে চলে গেলাম। আম্মু ডাক দিল তাই। আমি নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। নীলা কিছু না বলে নিচে যেতে লাগলো, আর মুখে মুচকি একটা হাসি। কিছুই বুঝলাম না। ওয়াশরুমের ভিতরে কী যেন একটা সুঘ্রাণ বের হচ্ছে, খুবই সুন্দর। আসলে মেয়েদের গোসল করার পর তাদের শরীর থেকে যে একটা সুঘ্রাণ বের হয়, এটা একদমই নেশার মতো। আমি ওয়াশরুমে ফ্রেশ হয়ে বের হয়ে খাবার টেবিলে বসলাম। আমরা সবাই খাবার খাচ্ছি। তখন নীলা খাবার টেবিলের নিচে আমার পায়ে একটা খোঁচা মারলো। তখন আমি চিৎকার করে উঠলাম। আব্বু বলে উঠলো, তোর আবার কি হলো? কই আব্বু, কিছু না তো। তখন নীলা মুচকি এসে বলে উঠলো, আব্বু, মনে হয় তোমার ছেলে বিড়াল কামড়াচ্ছে। এখানে আবার কোথা থেকে বিড়াল আসবে? জলজ্যান্ত এত বড় একটা থামড়া বিড়াল সামনে বসে আছে, তারপর আবার জিজ্ঞেস করছে বিড়াল কোথায় থাকবে। খাওয়া দাওয়া করে আমি রুমে এসে বিছানা থেকে বালিশটা নিয়ে যখন সোফায় গিয়ে ঘুমাবো, তখনই আয় আয়, এখান থেকে কোথায় যাচ্ছিস? কেন সোফায় ঘুমাবো? কারণ আপনাকে এখন স্ত্রী হিসেবে মানতে পারিনি, তাই আপনার সাথে ঘুমাতে পারবো না। কথাটা শুনে ওর মনটা খারাপ হয়ে গেল। কিছু বলল না, মন খারাপ করে চুপ করে খাটের উপরে শুয়ে পড়ল। আসলে মনে হয় আবির আমাকে পছন্দ করে না, তার জন্য ও আমাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারলো না। এত কিছু করার পরও আমি ওর প্রিয় মানুষ হয়ে উঠতে পারলাম না। আমি সোফায় এসে ঘুমিয়ে পড়লাম। রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমার অনেক শীত করছিল। মধ্যরাতে দেখলাম কেউ আমার গায়ের উপর কম্বল দিয়ে গেল। রাতে আমার প্রচণ্ড পরিমাণ জ্বর আসে। আবছা আলোয় বুঝতে পারলাম কেউ মধ্যরাতে আমার মাথায় জল পড়তে দিচ্ছে। আবিরও তো দেখে প্রচণ্ড জ্বর এসেছে, কি করব? তাই রাতেই কাউকে ডাক দিলাম না, নিজেই ডক্টরকে কল করে সব কিছু জেনে নিলাম। এরপরে নিজেই আমি ওষুধ এনে ওকে খাওয়ালাম। সকালবেলা বুঝতে পারলাম আমার রাতে জ্বর উঠেছিল, আর নীলা আমার অনেক সেবা করেছে। খুব মায়া হলো, কারণ ও আমার এক পাশে ক্লান্ত হয়ে শুয়ে আছে। আমি ওকে আলতো করে খাটে তুলে নিলাম। এরপর অজান্তে ওর কপালে একটা চুমু দিয়ে আমি ভার্সিটির জন্য রেডি হয়ে রওনা দিলাম। ঘুম থেকে উঠে দেখি আমি খাটের উপরে, আবির নেই। তার মানে সকালবেলা আবির আমাকে খাটের উপরে শুইয়ে দিয়ে নিচে ভার্সিটিতে চলে গেছে। ও আমাকে কোলে নিয়েছে ভেবেই আমার লজ্জা লাগছে। ক্যাম্পাসে এসে বসে আছি, তখনই দেখলাম রাহাত পেছন থেকে ডাক দেয়। তখন আমার কাছে এসে বলে ওঠে, কিরে, গতকাল দেখলাম যে ভাবি কল করেছিল আর বলল তোর প্রচণ্ড জ্বর। তো আমি বলছিলাম বৃষ্টি হলে তোর জ্বর আসে। আরে তুই অনেক ভাগ্যবান বন্ধু, সত্যি ভাবি তোকে অনেক ভালোবাসে। তোর জন্য রাতে আমাকে দিয়ে ওষুধ আনিয়েছিল। আমি তো নীলাকে ভালোবাসি, কিন্তু ও সবসময় রেগে থাকে আর আমাকে বকা দেয়। তাই জন্য আমি ওকে আমার মনের কথা বলতে পারছি না, কিন্তু এখন আর ধরে রাখতেও পারছি না। ভাবছি আমি ওকে আমার মনের সব কথা খুলে বলবো, যে আমি ওকে কতটা ভালোবাসি। সেটাই ভালো হবে তোর জন্য। আর হ্যাঁ, তোকে শ্রাবণী খুঁজে বেড়াচ্ছে, তোকে ফোনে পাচ্ছে না। ফোন নাকি তোর বন্ধ? শ্রাবণী এখন আবার খোঁজ করছে কেন? আরে আমি তো ভুলে গিয়েছিলাম মেয়েটার কথা। কথাটা শেষ করতেই পারলাম না, তখন দেখলাম শ্রাবণী ছুটে এসে আমার উদ্দেশ্যে বলে উঠলো, আবির, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমি কতগুলো কল করেছি, তোমার ফোন বন্ধ কেন ছিল? আরে আর বলো না, ফোনটা গতকাল একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। পরে আমি ঠিক করেছি, আর আব্বু বলেছে যে নতুন ফোন নিয়ে দেবে। প্রতিবার আমি নাকি নিউ ফোন নেওয়ার পরে নষ্ট করে দিই, তার জন্য ফোনটা রিপেয়ারিং করিয়েছি। মিথ্যা বললাম, না হলে আমাকে প্রশ্ন করতে করতে পাগল করে দেবে শ্রাবণী। কিরে বন্ধু, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসটা করে আসি। আমরা সবাই ক্লাসের ভিতর প্রবেশ করলাম। আমি আজকে
আর শ্রাবণীর পাশে বসলাম না, কারণ নীলা রাগ করবে তার জন্য। আমি এক পাশে বসলাম। এরপরে প্রবেশ করলো নীলা। আজকে নীলা নীল শাড়ি পরেছে, ওকে যেন একদম নীলপরীর মতো লাগছে, একদম আমার সেই স্বপ্নের পরীর মতো। একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। নীলা নিজের মনে পড়াতে লাগলো। এই বাজে ছেলেটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আবার ওর কি একটু লজ্জা বলতে কিছুই নেই? আমার দিকে এইভাবে তাকিয়ে থাকলে ক্লাসের সব স্টুডেন্টরা কি ভাববে? নীলাও আমাকে বারবার দেখছিল, ওর মায়াবী চোখ আমাকে পাগল করে দিচ্ছে। আসলে নিজের বইয়ের প্রতি এতটা ভালোবাসা জন্মাবে আমি ভাবতেও পারিনি। সবগুলো ক্লাস শেষ করে আমি ক্যাম্পাসে একপাশে বসে আছি, তখন রাহাত পেছন থেকে ডাক দিয়ে বলে উঠল, ভাই, তোর একটা কুত্তা ভাগ্য। তোর মতো এমন কপাল যদি আমার থাকতো তাহলে 2-4টা আমি পকেটে রাখতাম ভাই। তোর এই স্বভাবের জন্যই তোর কপালে জুটবে না রে ভাই। সত্যি বলতে নীলা ম্যাডাম এতটা সুন্দরী, আমাদের ভার্সিটির যত ছেলে আছে সবাই মিলে ম্যাডামের দিকে তাকিয়ে থাকে। এত একটা সুন্দরী মেয়ে তাকাবে না কেন? তার জন্যই তো আমার হিংসা হচ্ছে যে আমার বইয়ের দিকে সবাই কেন তাকিয়ে থাকবে। এর জন্য ওকে বলবো বোরকা পরে যেন ভার্সিটিতে আসে। এটা কিন্তু সত্যি, তুই জানিস কি সেটা? আমি তো জানি না। নীলা ম্যাডাম শুধু তোকেই ভালোবাসে আর তোর দিকেই তাকায়, অন্য কোনো পুরুষের দিকে সে তাকায় না। শুধু একমাত্র তুই তার কাছে স্পেশাল ব্যক্তি যাকে সে ভালোবাসে। সে মর্যাদা আমি যদি রাখতে পারি তাহলে অবশ্যই ভালো হবে। বন্ধু, তুই অবশেষে একজন সিনিয়র মেয়ে পেলি, খাঁটি ভালোবাসাও পেলি। আর আমাদের কপালে শুধু জুটলো কলার একটা খোসা, যেখানে পা পিছলে পড়ে মাথা ফেটে গেল। আরে বন্ধু, তোর জন্য আফসোস হচ্ছে, কি করবি বল। আমাদের দুজনের কথার মাঝে তখনই দেখি কোথা থেকে শ্রাবণীর সামনে চলে আসলো। আবির, তুমি এখানে কি করছো? এই তো আমরা বসে এখানে গল্প করছি। আবির, তোমাকে না আমি একটা কথা বলতে চাই। আমার না খুব লজ্জা লাগছে। কি কথা বলতে চাও বলো, এখানে লজ্জা পাওয়ার কি আছে, তুমি বলতে পারো, সমস্যা নেই। আসলে আবির, সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি। আর আমি জানি তুমি বিয়েটা ইচ্ছাকৃতভাবে করনি। আমি আব্বুর সাথে কথা বলেছি, তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। আমি ওকে ধরেছি, সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে ভালোবাসি আবির। কথাটা বলে আমাকে জড়িয়ে ধরল শ্রাবণী। তখনই কোথা থেকে যেন ঝড়ের গতিতে চলে আসলো নীলা, শ্রাবণীকে সরিয়ে দিয়ে। তোর সাহস কি করে হয় তুই আবিরকে জড়িয়ে ধরেছিস? তাতে আপনার কি? আমি কাকে জড়িয়ে ধরবো কাকে ধরবো না তা আমি আপনাকে বলতে বাধ্য নই। আপনি ভুলে যাবেন না যে আপনি শুধু এখানকার একজন শিক্ষক। আমি চাইলে আপনাকে বের করে দিতে পারবো। আমার কোনো সমস্যা হতো না যদি না আবিরের জায়গায় অন্য কোনো ছেলে থাকতো। আমার সমস্যা কারণ সে আমার স্বামী, আমার প্রিয় মানুষ। তুই ওকে জড়িয়ে ধরার কে? ভার্সিটির সবাই দেখলাম জড়ো হয়ে গেছে। নীলা তখনই শ্রাবণীর গালে আর একটা থাপ্পড় মারতে যাবে, আমার হাতটা ধরে ফেললাম আর আগের মাথায় ওর গালে একটা থাপ্পড় দিয়ে বললাম, কি করছো তুমি? নিজেকে এসব কি বলে প্রমাণ করতে চাও? আবির, তুমি আমাকে থাপ্পড় মারলে? মেরেছি, বেশ করেছি। তুমি নিজেকে কি প্রমাণ করতে চাও এমন করে সবার সামনে? ঠিক আছে, আমি কিছুই প্রমাণ করতে চাই, তুমি থাকো তোমার মতো। কথাটা বলে আমি কান্না করতে করতে ভার্সিটি থেকে বেরিয়ে বাসায় চলে গেলাম। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমাকে শ্রাবণী বলে উঠল, এসবের মানে কি আবির? নীলা ম্যাডামের আমাকে থাপ্পড় মারলো কেন? আর তোমাকে প্রিয় মানুষ বললো কেন? এসবের মানে কি? তুমি জানো না শ্রাবণী, ও আমার স্ত্রী, আমার সাথে ওর বিয়ে হয়েছে। আর তুমি যা জানো সম্পূর্ণ ভুল। আমি ওকে ভালোবাসি আর সে আমার স্ত্রী। আর আমি তোমাকে বিয়ে করতে বা ভালোবাসতে কোনো কিছুই পারবো না, আমার দ্বারা সম্ভব না। তুমি শুধু আমার একটা ভালো বন্ধু ছাড়া তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমি নীলাকে ভালোবাসি, আমাকে ক্ষমা করো। কথাটা বলে আমি ওখান থেকে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি কেউ নেই। তখন আম্মুর কল আসলো। ফোনটা রিসিভ করতেই আম্মু বলে উঠলো, তোর আব্বু আর আমরা দুজনে একটু মিটিংয়ের কাজে দেশের বাইরে গেছি, USA। তুই আর নীলা দুজন একসাথে ভালো টাইম স্পেন্ড করিস। আমরা যেন ফিরে এসে শুনতে পাই আমাদের নাতনি বা নাতি হয়ে গেছে। আম্মু কথাটা বলে কলটা কেটে দিল। খাবার টেবিলে এসে দেখি খাবার বেড়ে রাখা আছে, কিন্তু নীলা নেই। আমি রুমের ভিতরে গিয়ে দেখি দরজা বন্ধ করে রেখেছে। দরজা আমি অনেকবার খোলার জন্য বললাম, কিন্তু নীলা দরজা খুলছে না। তাই আমি গেস্ট রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেলাম। হয়তোবা নীলা মন খারাপ করে রয়েছে ওই সময়ের ঘটনার জন্য।
বুকটা ফেটে কান্না আসছে। ঠিক আছে, সে যদি আমার কাছ থেকে মুক্তি চায় তাকে আমি মুক্ত করে দেবো। মুক্ত আকাশে সে উড়ে বেড়াক। সন্ধ্যায় বসে আছি, তখন আমার হাতে 1 কাপ চা দিয়ে নীলা চুপচাপ চলে গেল। পেছন থেকে অনেকবার ডাকলাম কিন্তু শোনো না। ওর মন ভীষণ খারাপ। এরপর ওর রুমে গেলাম, দেখি রুমে কেউ নেই। তখনই দেখলাম নীলার টেবিলের ওপর ডায়েরি খোলা। সেখানে লেখা আছে, আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ ছিলাম, কারণ আমার জীবনে আমি যা চেয়েছি তা আমার বাবা আমাকে এনে দিয়েছে। আমি কখনো কষ্ট পাইনি, কারণ আমার বাবা আমাকে কখনো কষ্ট পেতেই দেয়নি। আমি শুধু একটিবার বাবাকে বলেছি দেশের বাইরে পড়াশোনা করতে চাই। এক কথায় আমার বাবা রাজি হয়েছে। পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়া থেকে আমি দেশে ফিরি। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি বাবা তাই দিয়েছে, কিন্তু এবার বাবা আমার কাছে একটা জিনিস চাইলেন, আমি যেন তার বন্ধুর ছেলেকে বিয়ে করি। সে আমার থেকে জুনিয়র, কিন্তু সে অনেক ভালো। আমার জীবনে আর কোনো ভালোবাসার মানুষ নেই। ভেবেছি নিজের স্বামীকেই ভালোবাসবো, সে যাই হোক না কেন। জীবনে অনেক প্রপোজাল পেয়েছি, হাজার হাজার ছেলে আমার কাছে এসেছে, অনেক সুদর্শন ছেলে আমার কাছে এসেছে, কিন্তু কাউকে আমি নিজের ভালোবাসার মানুষ হিসেবে বাছাই করিনি। তাই বাবার কথা শুনে আমি রাজি হয়ে যাই। তার জন্য এই ঢাকা শহরে এই ইউনিভার্সিটিতে নিজের স্বামীকে দেখার জন্য আমি এখানে একটা চাকরি নিই। কিন্তু বাসর ঘরে যখন আমি কথাগুলো শুনলাম নিজের স্বামীর মুখ থেকে, আমি যে খুব কষ্ট পেয়েছি। মনে হয়েছে আমার থেকে আর হতভাগী এই পৃথিবীতে কেউ নেই। ডায়েরিটা পড়ে আমি বুঝতে পারলাম আমি কতটা কষ্ট দিয়েছি নীলার মনে। না নীলা, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। আমি নীলাকে খুঁজতে লাগলাম, কোথাও খুঁজে পেলাম না। শেষে দেখলাম ছাদের উপর নীলা দাঁড়িয়ে আছে, এক প্রান্তে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে, আর ওর চোখ জলে চিকমিক করছে। আমি পেছন থেকে নীলাকে ডাক দিলাম, ও যেন শুনলো না। আমি গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। তখন নীলা পেছন ফিরে তাকিয়ে বলল, হাজারটা বেদনা আর কষ্ট বুকে চাপার রেখেই বলে উঠল, আপনি আপনি এখানে ছাদে কি করছেন? ও, বুঝতে পারছি, আমার কাছ থেকে ডিভোর্স চান। সমস্যা নেই, চিন্তা করবেন না, আমি দিয়ে দেব। এভাবে জড়িয়ে ধরে আমার কাছে এসে বলার প্রয়োজন নেই। কথাটা শোনা মাত্রই আমার রাগ হলো। তখনই আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, তুমি কি তাহলে চাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই? কেউ যদি কারোর প্রিয় হতে নাও চায়, তাহলে জোর করে কেউ কারোর প্রিয় হওয়া যায় না। কাউকে ভালোবাসা যায় না, ভালোবাসা জোর করে হয় না। নীলা কথাটা শেষ করার আগে আমি ওর ঠোঁট দুটো নিজের দখলে করে নিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। নীলা হাঁপাতে লাগলো। এরপর আমার উদ্দেশ্যে বলে উঠলো, এটা কি হলো? আপনি কি করলেন? আমি নীলার সামনে আমার হাতটা বাড়িয়ে দিয়ে মনের আকুতি প্রকাশ করে আবৃত্তি করলাম, জানি তুমি মেঘের ওপার একটুখানি দূরে, তবু আমার প্রতিটি ক্ষণ কাটে তোমার সুরে। সিনিয়র নও তুমি যে মোর মনের আঙ্গিনায়, এক রাজকুমারী জড়িয়ে আছো নীরব ভাবনায়। অতীত যদি দিয়েও থাকে একলা হওয়ার ক্ষত, আমি হব সেই মলম যে রবে ছায়ার মতো। ক্ষমা চেয়েছি নিজের অজান্তে ভালোবেসে ফেলে, মুছে দেব সব আধার তুমি যদি আলো জেলে। একটিবার হাতটি রাখো আমার এই হাতে, এই ভালোবাসা পবিত্র বড়, নেই কোনো কলঙ্ক তাতে। আমার মন শুধু চায় সারা জীবন তোমার পাশে রাতে, কোনো চাওয়া নেই, নেই কোনো হারানোর ভয়। নীলা, তুমি শুধু আমার হবে এই চেনা পথে, হাঁটতে চাই এবার তোমার সাথে। অনেক কথা জমে আছে, বলবো তোমায় কোনো এক নির্জনে। তুমি কি হবে আমার আকাশের চাঁদ, ঘষিয়ে দেবে মনের সব অবসাদ। দ্বিধা বলে আজ বলছি সরাসরি, ভালোবেসে হাতটা ধরো, করবো না দেরি। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠলাম, তোমাকে আমি এত সহজে ক্ষমা করব না। কি করলে আমাকে ক্ষমা করবে শুনি? আমাকে যদি কোলে করে নিয়ে তুমি রুমে নিয়ে যাও, তাহলে তোমাকে আমি ক্ষমা করব। এই আটার বস্তা আমি কি করে কোলে নেব? কি বললে তুমি? ঠিক আছে, যাবো। আরে আমার লক্ষ্মী বউ দেখে রাগ করেছে। কথাটা বলে আমি নীলাকে কোলে তুলে নিলাম। এরপর আমি ওকে রুমে এনে খাটে শুয়ে দিলাম। লজ্জায় ও মুখটা লোকাতে লাগলো। এরপর আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, ও মা, আমার বউ দেখে লজ্জা পেয়েছে। তুমি এত ফাজিল কেন? রোমান্স যখন করব তখন কি করবা? এই, এসব কি বলছো? আমি কিন্তু তোমার সিনিয়র, তাই সাবধানে কথা বলবা। আর আমি কিন্তু তোমার ম্যাডাম, তাই সাবধানে থেকো। কেন সাবধানে থাকবো? সিনিয়র মেয়ের সাথে প্রেম করা যে অন্যরকম একটা মজা আছে। এসব বলতে তোমার একটু লজ্জা লাগে না? লজ্জার কি আছে শুনি? আমি আমার বউকে বলছি। আর হ্যাঁ, আমাদের তো বাসর হয়নি, আজকে কিন্তু বাসর করব। আই, তোমার মুখে কিছু আটকায় না নাকি?
এখানে কত মানুষ আছে গল্প শুনছে, আর ওরা দেখলে কি বলবে? জানি না, আমার আম্মাজান আমাকে অর্ডার দিয়েছে যেন জলদি তাদেরকে একটা সুখবর আমি দিই। মানে বুঝলাম না। এখন জানো একটা বাঘের মতোই লাগলো, সে আমার দিকে তেড়ে আসছে আমাকে শাসন করার জন্য। আজকে শুধু আমরা হাডুডু খেলবো, তাছাড়া আর কিছুই না। ওরে ফাজিল ছেলে, তবে রে। নীলা আমাকে মারার জন্য আসতেই ওর হাঁটু ধরে ওর ঠোঁট জোড়া আমি নিজের দখলে করে নিলাম। এরপর প্রায় 5 মিনিট পর ছেড়ে দিতে নীলা হাঁপাতে লাগলো আর বলে উঠলো, এই ফাজিল ছেলে, এটা কি হলো? আর কি হবে, আম্মু বলেছে আমাদের নাকি একটা বেবি লাগবে, সেই বেবিটা নিয়ে নাকি আম্মু আব্বু খেলাধুলা করবে, তাদের একটা নাতি বা নাতনি চাই, তাই জন্য তো আমি ওটা করলাম। এভাবে করলে কি বেবি হয়? তোমাকে কে বলেছে? কেন, আমাকে তো রাহাত বলেছে যে এভাবেই করতে হয়, কিন্তু আমি তো আর বিস্তারিত জানি না। আমার পিচে জামাই কিছুই জানে না, দাঁড় তোমাকে আমি শেখাচ্ছি। কথাটা বলে নীলা আমার দিকে রহস্যময় হেসে এগিয়ে আসতে লাগলো। আমি নিজের আত্মরক্ষার্থে বিছাতে বিছাতে বলে উঠলাম, এইটা কি করছো? আমার সামনে এবার তুমি হাসো কেন? তোমার চোখের মধ্যে কেমন জানি একটা নেশা। দেয়ালে আমার পিঠ থেকে গেল। তখনই নীলা আমার হাত দুটো চেপে ধরলো। এখন তুমি বুঝতে পারবা তোমার সিনিয়র বউ কি করতে পারে। এরপর আর কি, আমাদের দুজনের মধ্যে একটা মধুর বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। আর সেই ভালোবাসার যুদ্ধে সবসময়ই তো প্রেমেরই জয় হয়। আমাদের এই ভালোবাসা লেখা থাকবে ইতিহাসের পাতায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।